25 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিডার্সপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দল গোছাতে তৃণমূলে যাচ্ছে বিএনপি, সব দলকে নির্বাচনে চায় আওয়ামী লীগ। দুর্গত হাওরে শুরু হয়নি ত্রাণ বিতরণ, ওএমএস এ অনিয়মের অভিযোগ। জব্বারের বলিতে 14 বারের চ্যাম্পিয়ন দিদার বলি অবসরের ঘোষণা। নির্বাচন সামনে রেখে দল গঠনের লক্ষ্যে বিএনপির সিনিয়র নেতারা তৃণমূল সফরে যাবেন। এ লক্ষ্যে 51টি দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এদিকে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এক অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারা বলেন, সরকার সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায়। ধন্যবাদ। দয়া করে সবাই নিচে যান। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। জনাব হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন যে বিএনপির যে নির্বাচনী প্রস্তুতি তাকে আওয়ামী লীগ স্বাগত জানায়। আপনারা বিষয়টিকে এই তার আওয়ামী লীগের স্বাগত জানানোর পরিপ্রেক্ষিতে আপনার যে আপনার মনোভাব জানতে চাইবো একটু, জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে ধন্যবাদ। যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক উনি আজকে বলেন আওয়ামী লীগকে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে বিএনপি আসলো কি না আসলো ওটা আমাদের দেখার বিষয় না। আবার আজকে বলছেন যে আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। কালকে কি বলবেন সেটা তো উনি জানেন না। তা আমাদের কথা খুব পরিষ্কার যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনটা বিএনপি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের আন্দোলনের মুখে সেদিন আন্তরিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে চালু করেছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ একটা সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার পরিপ্রেক্ষিতে বিএনপি গতবার নির্বাচনে অংশগ্রহণ করেনি। হ্যাঁ, এখানে বলে রাখতে পারি আওয়ামী লীগ যত ষড়যন্ত্র চেষ্টাই করুক না কেন, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে রেজাল্ট পাল্টালেও ভোটারের উপস্থিতি এবং ভোট বিএনপির পক্ষে পড়তো। এইবার আমাদের বক্তব্য যে আওয়ামী লীগ কি বললো আর না বললো সেটি আমরা দেখতে চাই না। আমাদের পরিষ্কার বক্তব্য, আগামী যে নির্বাচন হবে 2018 সালের শেষে বা 19 সালে প্রথমে, সেই নির্বাচনে বিএনপিকে বাদে বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবে না ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়ে, জনগণের মতামত নিয়ে গত বছর যেমন হাবিব ভাই বিষয়টি উল্টো হলো কিনা? গতবার আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনে নেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। নির্বাচন করলে সেটি সুষ্ঠু নির্বাচন হতো কিনা সেটি অন্য প্রশ্ন, কিন্তু নির্বাচনে নেয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছিল। বারবার টেলিফোনে দাওয়াত দেওয়া হয়েছিল বা মন্ত্রিত্ব সাধা হয়েছিল। বিএনপি একরকম জোর করে নির্বাচনে যায়নি, নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। এবার নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? নির্বাচনে যাওয়া না যাওয়া তো বিএনপির ইচ্ছা। আমি তো প্রথমেই বলেছি না বিএনপি গত বছর নির্বাচনে যায় নাই। বিএনপি একটা কনসেপ্টে বিশ্বাস করতো, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার, জনগণের ভোট দেওয়ার অধিকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন করার মধ্য দিয়ে সংবিধান সংশোধন করে মানুষের অধিকার দিয়েছিল। আমি যদি ওই তর্কে নাও যাই, বিএনপি এবার আর সেই কনসেপ্টে বিশ্বাস করছে না। বিএনপি এইবার আর সেই কনসেপ্টে বিশ্বাস করছে না। গত বছর কনসেপ্টে বিশ্বাস করে আমরা কথা বলছি বিএনপি চেয়ারপারসন অচিরেই হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো নির্বাচনের সময় সহায়ক সরকার একটা রূপরেখা দিবেন। সেই রূপরেখাকে আমরা জনগণের মাঝে নিয়ে যাব এবং এদেশের প্রত্যেক মানুষ চায় তার ভোট নিজে দেয়, তার ভোট যেন অন্য কেউ না দেয় এবং তাকে যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত করা না হয়। আমরা জনগণের মধ্যে আমরা সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার প্রতিষ্ঠা করতে বা সরকারকে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে
আমরা বাধ্য করবো ইনশাল্লাহ। Okay. এটা আমাদের পরিষ্কার বক্তব্য। এইবার আপনারা নির্বাচন সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে বাধ্য করবেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, এই বিষয়ে একটু আপনার বক্তব্য জানতে চাইবো যে ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে নির্বাচনে বিএনপিকে স্বাগত জানান। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলছেন বাধ্য করবেন সরকারকে যাতে একটি নির্বাচনকালীন সহায়ক সরকার হয়। আপনারা কি এই বিষয়টি তৈরি আছেন কিনা নির্বাচনকালীন একটি সহায়ক সরকার করতে? নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচন বাংলাদেশে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, আরপি অনুযায়ী যে সকল দল নির্বাচন করার যোগ্য তারা নির্বাচনে তাদের রাজনৈতিক দলের কর্মকাণ্ডের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই হওয়া উচিত। কিন্তু অবশেষে বিএনপি তাদের অতীতের যে ভুল রাজনীতি এটা বুঝতে পেরেছে এবং আপনার কথা মতোই বিএনপি অসাংবিধানিক পন্থায় রাষ্ট্র ক্ষমতা দখল করার যে চিন্তা, সেই কনসেপ্ট থেকে তারা আজকে সরে এসেছে। এটা একটা শুভ সংবাদ। কিন্তু যদি এটা হয়, কিন্তু আমার কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যে সকালে বিএনপি বলে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আবার দুপুরে বলে তারা যে কোনোভাবেই নির্বাচনের সহায়ক সরকার চায়, আবার বলে যে নির্বাচনকে তারা বাধ্য করবে। এই যে বিভিন্নমুখী বক্তব্য, এখানে বাধ্য অবাধ্য করার কোনো বিষয় নয়। আওয়ামী লীগ বাংলাদেশে অতীতের মতো বিএনপি যে পন্থায় রাষ্ট্র ক্ষমতায় এসেছে অথবা পরবর্তীতে হানা ভোট সহ বাঙ্গুরা মার্কা নির্বাচন সহ যত প্রকার নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করার জন্য যা যা করেছে সেই ইতিহাস আমি বলছি না, কিন্তু আমি বলি যে ভবিষ্যতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের মানুষ অতীতের মতো অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে বিএনপি তাদের রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে যদি নির্বাচনে আসে এটা ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে সেটা তাদের দলের সিদ্ধান্ত। এখানে কাউকে বাধ্য করা বা অবাধ্য করার কোনো বিষয় নেই আমি মনে করি। কিন্তু অ্যাডভোকেট আফজাল, নির্বাচনকালীন সহায়ক সরকার সম্পর্কে আপনারা কোনো কিছু ভেবেছেন কিনা? কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি বক্তব্য স্পষ্ট বলেছেন তিনি আর কোনো প্রশ্নবদ্ধ নির্বাচন চান না। এই কথা তো ঠিক যে 2014 সালে 5 জনের আপনি একটা নির্বাচন করেছেন বটে, যেখানে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন, অত্যন্ত কম লোকের অংশগ্রহণে বাকিরাও নির্বাচিত হয়েছেন। সেই ক্ষেত্রে এটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়টি সিরিয়াসলি চিন্তা করা দরকার আছে কিনা। যে চিন্তাটি আসলে শেখ হাসিনা আগেই করেছিলেন, তিনি বলেছিলেন যে একটি জাতীয় সরকারের মতো গঠন করার জন্য তিনি আহ্বান করেছিলেন সবাইকে। এবছর এই চিন্তাটি আপনারা করছেন কিনা, বা এবারের নির্বাচনের ক্ষেত্রে এটি আপনি করছেন কিনা? না, আমরা মনে করি যে নির্বাচনে বিএনপিকে 2014 সালের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় অনেক ছাড় দিয়েছিল। প্রধানমন্ত্রী নিজে টেলিফোনে কথা বলেছেন, আপনিই বলেছেন। কিন্তু বিএনপি ভিন্ন পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য, সেই নির্বাচনকে কলুষিত করার জন্য, একটি প্রশ্নবোধক নির্বাচনকে জনগণের মাঝে বক্তব্য দেওয়ার জন্য সেই নির্বাচন সম্পর্কে তারা কিন্তু সেই নির্বাচন বাতিল করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। জনগণের দেশে নির্বাচন সফল করেছে। যেহেতু বিএনপি একটি জোট নির্বাচনে অংশগ্রহণ করে নাই, সেই ক্ষেত্রে অনেকগুলি আসনে একটি অন্য জোট নির্বাচনে বিজয়ী হয়েছে। আমার প্রশ্নটা হলো, যে ছাড় আপনারা 2014 সালে দিয়েছিলেন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু এবারের নির্বাচনে 2019 সালের নির্বাচনে আপনারা কি বিএনপিকে সেই ছাড় দিতে রেডি কিনা? আপনারা সেই ছাড় দেবেন কিনা, সেই অফার দেবেন কিনা? যদি না দেন তাহলে কেন আপনারা চান না যে বিএনপি নির্বাচনে আসুক? না, আমরা কেউ কোনো দল নির্বাচনে না আসুক এটা কখনোই চাই না। আর ছাড় দেওয়ার বিষয়টি এখানে একটু অবান্তর এই কারণে যে নির্বাচন করবে নির্বাচন কমিশন, একটি স্বাধীন নির্বাচন কমিশন। সেই কমিশন তার বাংলাদেশের প্রচলিত বিধিবিধান অনুযায়ী, সংবিধান অনুযায়ী নির্বাচন করবে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আমাদের ছাড় দেওয়া না ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আফজাল ভাই, আপনি ছাড়ের কথাটি আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক ছাড় দিয়ে বিএনপিকে আনতে চেয়েছিলেন 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে, কিন্তু আনতে পারেন নাই। এবার সেই উদ্যোগ তিনি নেবেন কিনা? গতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিএনপি তার জন্য আমি মনে করি অন্যান্য অপরাপর সকল রাজনৈতিক দলের জন্য আগামী নির্বাচন যেভাবে উন্মুক্ত, বিএনপির জন্য সেই রকম উন্মুক্ত। আর আপনি কি আবারও বলেন, আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা
তিনি একজন নেত্রীর পুত্র বিয়োগে তার বাড়িতে গিয়া তাদের কাছ থেকে যে ব্যবহারটি পেয়েছেন সেই রকম ব্যবহার ভবিষ্যতে আবার পাক, এইরকম কি আপনি চান? যদি চান তাহলে আবার কোনো বক্তব্য নেই, কিন্তু আমি মনে করি একটা রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে বিএনপি যেটা করা উচিত ছিল সেটি করে নাই এবং সেই সুযোগটা হারিয়েছে। ভবিষ্যতে অ্যাডভোকেট আফজাল, বিএনপি কি করেছে না করেছে তা আমরা দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক অঙ্গীকার, তিনি ভোট এবং ভাতের অধিকার বাংলাদেশের মানুষকে প্রতিষ্ঠা করার জন্য তিনি রাজনীতি করছেন। সেই ক্ষেত্রে তিনি যদি সবার অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চান, তাহলে সব দলের অংশগ্রহণই তো তাকে নির্বাচন করতে হবে। যে কথার প্রতিধ্বনি আমরা 2013 সালের শেষ দিকে শেখ হাসিনার মধ্যে দেখেছিলাম, এটি এইবার দেখতে পাবো কিনা, সেটিই ছিল আমার প্রশ্ন। না, আমরা একটি অবাধ, নিরপেক্ষ এবং ক্রেডিবল ইলেকশন করার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যা যা সহায়তা দেওয়া দরকার আমরা সকল সহায়তা দিতে প্রস্তুত। এবং আমার দলের নেত্রী অতীতে যেমনিভাবে নির্বাচন কমিশন, বর্তমানে এই নির্বাচন কমিশন অতীতে যেমন ছিল না, আজিজ মার্কা নির্বাচন আমরা বাংলাদেশে দেখেছি, অথবা এই নির্বাচন কমিশনের কোনো আর্থিক সঙ্গতি ছিল না, জনবল ছিল না। আজকে নির্বাচন কমিশন অতীতের যে কোনো সময়ের চেয়ে তারা। আমি আপনার বক্তব্যের সাথে একমত। আমি প্রশ্নটি যদি এরকম করি, 2013 সালের শেষ দিকে মাননীয় এখনকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দিয়েছিলেন। তিনি বলেছিলেন নির্বাচনকালীন সরকারে সব দলের সব মতের লোক এসে মন্ত্রিত্ব নিতে পারে, তারা যে মন্ত্রিত্ব চায় সেই মন্ত্রিত্ব দিয়ে দিবেন। এবার তিনি এমন কিছু বলবেন কিনা? না, এবার আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলবেন সেটা তার নিজস্ব এখতিয়ার। তবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অতীতে তাদেরকে যেভাবে এই একটা নির্বাচনে আসার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই উদ্যোগ আমি মনে করি যে আর এরপরে আর কি করবেন উনি, আমি মনে করি আমার দলের পক্ষ থেকে মনে করি সেটি তো 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের জন্য সেই উদ্যোগ প্রযোজ্য। 2019 সালের নির্বাচনের জন্য কি সেই উদ্যোগই মানে আর কোন উদ্যোগ তিনি নেবেন না? সেই উদ্যোগটিও কি নেবেন না যে উদ্যোগটি? জি, সেই উদ্যোগটি নেবেন কিনা? আমি 2013 সালের উদ্যোগের কথাই বলছি। উদ্যোগটা নিশ্চয়ই নির্বাচন কমিশন নেবেন। এক্ষেত্রে দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব। এখানে কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমি এক্ষেত্রে আপনাকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনকালীন সহায়ক সরকার, আমি যেটা মনে করি বিএনপি এমন একটি সহায়ক সরকার চাচ্ছে যে সহায়ক সরকারের মধ্যে তারা ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চায়। সুতরাং সেই নিশ্চয়তা বাংলাদেশে কে তাকে দিবে? আফজাল ভাই, আমরা একটা বিরতি চাচ্ছি। আমি বিএনপি কি চাচ্ছে আমি জানি না। আমার প্রশ্ন সরল, নির্বাচনকালীন সহায়ক সরকার বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে যে প্রস্তাব দিয়েছিলেন, যেভাবে সবাইকে অংশগ্রহণ করতে বলেছিলেন, এবার সবাইকে সেভাবেই অংশগ্রহণ করতে বলবেন কিনা, দলের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা আছে কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। হাবিব ভাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের শেষ দিকে যে আহ্বান জানিয়েছিলেন বিএনপিকে নির্বাচনে আসার জন্য, আপনি কি চান? আমি সেটি চাইছিলাম, অ্যাডভোকেট আফজালের সাথে সেটি নিয়ে আমার কথা হচ্ছিল। আপনারাও কি চান যে সেরকম একটা আহ্বান এবারও করুন তিনি নির্বাচনী সহায়ক শক্তি সম্পর্কে? না, গতবারের ব্যাপারটা তো আমি বলেছি যে সেটা একটা নীতির উপরে ছিল, যে জনগণের তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন জনগণ সুষ্ঠুমতো দিতে পারবে, সেই দাবি ছিল বিএনপি। গত বছর তো অন্যায়ভাবে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে ডেকেছিলেন। আসলে গেলেই যে নির্বাচনে সেখানে বিএনপিকে অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি করে দিত, এটা তো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আর বিএনপি যে গতবার নির্বাচনে যায় নাই বলে বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে ভুল করেছে, বিএনপি নাই ভুল করেছে, বাংলাদেশের মানুষ ভুল করলো কেন? 41টা দলের ভিতরে 28টা 29টা দল নির্বাচনে গেল না কেন? 47টা আসনে একটি মানুষ সেন্টারে একটি ভোট দিল না কেন? হাবিব ভাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান করেছিলেন 2013 সালে, সে একই রকম আহ্বান এবারও আপনি চান কিনা? প্রশ্ন ছিল হচ্ছে এটি। আর বিএনপি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, এই কথাটি ভুল। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করেছে তত্ত্বাবধায়ক সরকার। না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। আপনারা হয় আইন কানুন মানবেন। সাংঘর্ষিক সর্বোচ্চ আদালত বলার পরেও আমার কথাটা আপনি বলতে দেন। জি,
আদালত সাংঘর্ষিক বলার পরেও আদালত বলেছিল যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আরো 2টি টার্ম যদি সংসদ মনে করেন তাহলে আরো 2বার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে পারে। এটা সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও কেন এখনো বাংলাদেশের মানুষ সেভাবে দলীয় সরকার অধীনে নির্বাচন করতে প্রস্তুত হয় নাই। এই অংশটুকু দলীয় সরকার অধীনে নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হয় না। সেখানে আওয়ামী লীগ সংসদে ছিল, সংখ্যাগরিষ্ঠ তাদের ছিল, তারা সেই সংবিধান তারা সংশোধন করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। আপনারা তো সংসদের সদস্য ছিলেন হাবিব ভাই, আপনারা তো সংসদের সদস্য ছিলেন, আপনারা তো কোনো মন্তব্য সেই সময় করেন নাই। ছিলাম, কিন্তু সংসদে তো আপনারা কোনো কিছু মন্তব্য করেন নাই। না, সংসদে সেটি বিল আকারে উঠে নাই। আপনাদের একজন সদস্য আপনার মনে থাকবে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন একবার এটি নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু আপনাদের চাপে এবং দাবির মুখে সেগুলি ফিরিয়ে নিয়ে গেছেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে। আপনারা সেটি নিয়ে কোনো কথা বলতে চান নাই। আপনারা আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছেন, আপনারা আওয়ামী লীগের উপরে চাপ সৃষ্টি করতে চেয়েছেন। সেই চাপ সৃষ্টি করে আপনার লক্ষ্য ছিল নির্বাচনে যাওয়া নয়। না, এটা তো ঠিক না। তারপর এর আগে তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো আপনার 96 সালে ছিল না। আওয়ামী লীগ তো সেদিন দাবি করেছিল তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের অধীনে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি একতরফা নির্বাচন করে কি দেয় নাই? বিএনপি তো দিয়েছিল। বিএনপি দেয় নাই, বিএনপি দেয় নাই, বিএনপি দিতে বাধ্য হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছিল বিএনপি। আপনার নিশ্চয়ই মনে থাকবে জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রেসিডেন্ট একসাথে করে আপনি আমাকে বলতে দেন, একসাথে করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। আপনি আমাকে প্লিজ জি না, আপনি বড় একটা ভুল করলেন। কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার বলে কোন সংবিধানে কোন সরকার ছিল না। 91 সালে আমরা যখন আমি 91 কথা বলি নাই, আমি 91 কথা বলি নাই, আমি 91 কথা বলি না। আমি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান বানানো হয়েছিল। আপনি তো ভুল মেসেজ দিচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান বানানো হয়েছিল ইয়াজউদ্দিন আহমেদকে, সেটি ভুল মেসেজ না। সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করা হয়েছিল ইয়াজউদ্দিন আহমেদকে। আহমেদ তো পরে আসলো। না, আমি বলি যে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি ধ্বংস করে নাই, করেছে। তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে ছিল না, বিএনপি 96 সালে দিয়েছিল। আর ইয়াজউদ্দিন স্যারের কথা যেটা বলছেন, যখন কেএম হাসানের কথা হলো আগের থেকে তো আওয়ামী লীগ বিএনপিতে সংসদ থেকে পদত্যাগ করেছিল। আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করে আপনারা রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ওনারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মেনে না, আপনারা যেটা করেছেন এবং যার ফলে 111 এসেছে, সেই একই জিনিস আওয়ামী লীগ কেন করবে? হাবিব ভাই, আপনারা যা করেছেন এবং যার ফলশ্রুতি হিসেবে 111 এসেছে এই দেশে, সেইটা আওয়ামী লীগ কেন করবে? না, 111 তো আওয়ামী লীগের ফসল। 111 ডেকে নিয়ে আসছে যার ফসলই হোক, ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হয়ে দেশে 111 এসেছে, যার ফসলই হোক। ফসল না, ইয়াজউদ্দিন স্যার বিএনপি সেদিন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে না যেত, আপনাকে আমি 1000বার বলবো যে দেশে 111 হতো না। যে বিএনপি ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কেন করলো? আসন থেকে বিএনপি ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান কেন করলো? প্রধান করেছে কেন? এবং ইয়াজউদ্দিন আহমেদ আজকে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রয়েছেন, আমি বলি ভাই একটু, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপদেষ্টা রয়েছেন আকবর আলী খান, সুলতানা কামাল, তারা প্রত্যেকেই বলেছেন তারা ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের কাছে কোনো কথা বললে তিনি ভিতরে গিয়ে ফোন করে আসতেন কাকে জানি, এবং এইভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস হয়েছে। আমি বলি না, ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি নির্বাচন থেকে সরে না যেত, তখন তো সংসদে বিএনপি ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই ইয়াজউদ্দিন সাহেবের অধীনে যদি 22শে জানুয়ারি নির্বাচন হতো 2007-এ, সেখানে কোনো ইন্টারফারেন্স করার কোনো সুযোগ ছিল না, কারণ সেদিন সংসদ ছিল না। আওয়ামী লীগ যে প্রস্তাব দিয়েছে, আওয়ামী লীগ সংসদে থেকে আপনি আমার চেয়ে ভালো বুঝবেন, এরকম একটা পরিষ্কার লেখা আছে 1.5 লাখ ভুয়া ভোটার সহ ভোটার লিস্টে যে ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান হওয়ার কথা না, সে তাকে প্রধান করে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। আপনি তো পক্ষ হয়ে বলছেন ভুয়া ভোটার। না, আপনি যে আদালতে বলা হয়েছে ভুয়া ভোটার। হাবিব ভাই, আমি কোনো পক্ষ হয়ে বলছি না, আদালতে ডক্টর কামাল হোসেন প্লি করছিলেন, ডক্টর কামাল হোসেনকে চিফ জাস্টিস বলেছেন এরা ভুয়া ভোটার। না, আপনি মনে থাকবে ডক্টর কামাল হোসেন প্লি করছিলেন, সেটা বললে হবে না। তখন মানুষ তো কে বললে হবে? চিফ জাস্টিস বললে হবে না? ডক্টর কামাল হোসেন বললে হবে না? কে বললে বড় ব্যাপার না, কে বললে হবে? আমি বলি তখন একজন মানুষ 3 জায়গা 4 জায়গায় ভোটার হতো। একজন মানুষ তখন 3 জায়গায় 4 জায়গায় ভোটার হলে সে 3টা ভুয়া ভোটার। সিটি কর্পোরেশনে হতো, সে 4 জায়গায় ভোটার হলে সে 3টা ভুয়া ভোটার হয় না, সে 3টা ভুয়া ভোটার। এক জায়গায় ভোটার
না সে না, তিনটা ভুয়া ভোটার। একজন মানুষ না, একজন মানুষ একদিনে কি 3 জায়গায় ভোট দিতে পারে? আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি, আমি পারি, একজন মানুষ আমি পারি, জাতীয় আমি সংসদ পারি। নির্বাচনকে 3 জায়গায় ভোট দিতে পারে? আমি 5 জায়গায় 2 ভোট দিয়ে জায়গায় দেখাবো। দিতে পারে? আগামী নির্বাচনে আমি বলেন। 5 জায়গায় ভোট দিয়ে দেখাবো হাবিব ভাই। আগামী নির্বাচনে আমি 5 জায়গায় ভোট দিয়ে দেখাবো। কিভাবে? 5টা জায়গায় যাব। না না না, এটা সম্ভব না তো। আপনি কোথায় যাবেন? 5টা জায়গায় যাব। তো 5 জায়গায় ভোট দেওয়া সম্ভব সম্ভব, একটা মানুষের? সম্ভব। আর যে অভিযোগটা আনা হয় সেই ভুয়া ভোটের অধীনে তো নির্বাচন হয় নাই। কারণ আওয়ামী সেই লীগ ভোট নির্বাচনে তো অংশ নেয় নাই। 3-4 কারণ জায়গায় আওয়ামী লীগ মানুষ নির্বাচনে ভোট অংশ হতে নেয় নাই, বলে সেজন্য ভোটার হয় সংখ্যা না। বেড়েছিল। এবং না না, এইটা ঠিক না, এটা ঠিক না। আওয়ামী লীগ যে এটা ভুয়া ভোটার, ওটা আওয়ামী লীগের এইটা যে কথাটা বলছেন আপনি, এই ভুয়া ভোটার 3 জায়গায় 4 জায়গায় ভোটার হলে এখনো 1.5 কোটি ভোট বেড়ে যাবে। এখন তো ভোট হয় এক জায়গায়। হাবিব ভাই, এই কথাটা, এই আমরা concept টা ঠিক আমরা না, যদি ভুয়া ভোটারের আমরা যদি মধ্যে আলোচনা BNP সংক্ষিপ্ত নির্বাচন করে নিয়ে আসি, করতেছিল। আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারও বিএনপিকে আহ্বান জানানো উচিত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য? বিএনপির আহ্বান জানানো উচিত কি না উচিত আওয়ামী লীগ সেটা আমি বলবো না। আমাদের পরিষ্কার বক্তব্য, বিএনপির চেয়ারপারসন উনি একটা নির্বাচনকালীন সহায়ক সরকার দিবেন। সেই সহায়ক সরকারের রূপরেখা যা হয় সেই মোতাবেক আওয়ামী লীগ যদি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার তার সাহস থাকে, তাহলে পরে আওয়ামী লীগ সেই সহায়ক সরকার, তো বিএনপি কোনো লোককে সহায়ক সরকার প্রধান বানাতে চাচ্ছে না। বিএনপি চেয়ারপারসন তো বলবেন না যে অমুককে সহায়ক সরকার প্রধান বানাতে হবে। উনি একটা রূপরেখা দিবেন, সেই রূপরেখার উপরে ভিত্তি করে আওয়ামী লীগ যদি জনগণের ম্যান্ডেট যদি পাওয়ার তাদের সক্ষমতা থেকে থাকে, তারা সেই সহায়ক সরকারকে মেনে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন। Okay. বিএনপি চেয়ারপারসন যে সহায়ক সরকারের কনসেপ্ট যেটা দিবেন সামনে, সেটি সেটি- বিএনপি শুধু না, সেটি- সারা দেশের মানুষ জি। নির্বিঘ্নের জন্য তাদের ভোট দিতে পারে, তার আলোকেই উনি একটি সহায়ক সরকারের প্রস্তাব হাবিব ভাই, রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল, নির্বাচনকালীন সহায়ক সরকার সম্পর্কে বিএনপি যে রূপরেখা দিবে সেই বিষয়ে আপনার খুব সংক্ষিপ্ত 30 সেকেন্ডের মধ্যে একটু মন্তব্য শুনতে চাইবো। আফজাল ভাই। না, বিএনপি সংগঠনগতভাবে যে রূপরেখা দিতে চায় সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, সেটা তাদের রাজনৈতিক কর্মসূচি, তারা দিতেই পারে। কিন্তু নির্বাচন হবে নির্বাচন কমিশনের সংবিধানের কিন্তু আলোকে, নির্বাচন কমিশনের আলোকে হয় না। আফজাল ভাই, নির্বাচন কমিশনের আলোকে হয় না। না, অবশ্যই। তাহলে তো বাংলাদেশে অবশ্যই তত্ত্বাবধায়ক হয়, সরকার ব্যবস্থার এবং প্রয়োজন আরেকটা থাকতো জিনিস না। হলো যে, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন থাকতো না, আওয়ামী লীগে আন্দোলন করতো না। আরেকটি ইস্যু নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকার, ইতিমধ্যে আপনাকে ধন্যবাদ, আপনি আইনগত অনেক বিষয় নিয়ে কথা বলেছেন এবং তত্ত্বাবধায়ক এই ইস্যুটা এখন ডেড ইস্যু। এবং আমাদের প্রধানমন্ত্রী 3 বছর পূর্তিতে এই সরকারের, তিনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে ইতিমধ্যে বলেছেন যে তত্ত্বাবধায়ক এই ইস্যুটা এখন ডেড ইস্যু। এবং আমাদের প্রধানমন্ত্রী 3 বছর পূর্তিতে এই সরকারের, তিনি কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে ইতিমধ্যে বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে উনি কিন্তু সবাইকে নির্বাচন করার জন্য আহ্বান জানিয়েছেন। না, সংবিধানটা তো আজকে আফজাল ভাই, সংবিধান তো আপনি আপনার ইচ্ছা মতো, আপনার দল আপনার জন্য যেটা সবচেয়ে ভালো সেরকম একটি সংবিধান আপনারা বানিয়ে নিয়েছেন। সেই সংবিধানের দোহাই আমরা এত বেশি শুনবো কেন? না, এই সংবিধান মানুষের ইচ্ছা অনুযায়ী এবং গণতান্ত্রিক ইচ্ছা অনুযায়ী পার্লামেন্টে, সেখানে কিন্তু সংবিধান সেখানে উত্থাপিত হয় এবং সেখানে আইন কানুন নির্ধারিত হয়। এটা আমাদের দলের কোনো ব্যক্তিগত ইচ্ছা, বাংলাদেশের সংবিধান হয় এবং এই সংবিধানের সাথে এদেশের কোটি কোটি মানুষের আবেগের সম্পর্ক, কোটি কোটি মানুষের আবেগের সম্পর্ক। আমার ধারণা কোটি কোটি মানুষের আবেগের সম্পর্ক। আপনারা একটি মাত্র সংবিধানে, একটি মাত্র সংশোধনীতে 55টি অনুচ্ছেদ আপনারা পাল্টেছেন। আবেগের সম্পর্ককে আপনারা কতটা মূল্য দিয়েছেন সেটি ভবিষ্যতে বিচার করবে। অ্যাডভোকেট আফজাল, আপনাকে অনেক ধন্যবাদ। হাই ভাই, আপনাকে একটি বিরতি নিচ্ছি। ত্রাণ কার্যক্রম শুরু না হয় সুনামগঞ্জের হাওড় এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ওএমএস এর চাল বিতরণ শুরু হয়েছে। তবে অনেক অভিযোগ করেছেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও চাল পাচ্ছেন না তারা। আবার ওএমএস এর চাল বাইরে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে থাকছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী শাহরিয়ার নির্বাণ এবং সিলেট ব্যুরো প্রধান আল আজাদ। তবে তাদের সাথে কথা বলার জন্য 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি, ফিরছি আলোচনায়। শাহরিয়ার নির্বাণ, হাওর অঞ্চলে যেসব কৃষক এবং যেসব জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়ার কথা আমরা সরকারের তরফ থেকে শুনছি। ত্রাণমন্ত্রী আসলে বলছেনও বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়ার কথা। আপনি সেখানে আছেন, আপনার কাছে কি দেখছেন? আপনি কতজন সাহায্য সহযোগিতা পাচ্ছে?
দেখুন, সরকারি হিসাব অনুযায়ী বা জেলা প্রশাসকের হিসাব অনুযায়ী তারা বলছেন যে প্রায় 1.5 লক্ষ পরিবারকে তারা ভিজিএফ কার্ডের মাধ্যমে ত্রাণ সহায়তা তারা দিচ্ছেন, কিন্তু এটি একেবারে চাহিদার তুলনায় অনেক কম, প্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে 3 লক্ষ পরিবারেরও উপরে। তো সেই কারণে প্রান্তিক পর্যায়ে একেবারে প্রতি ঘরে ঘরে গিয়ে এই সহায়তার জায়গাটা কিন্তু অনেকখানি ফারাক থেকে যাচ্ছে। তো আমরা কয়েকটি হাওরে ঘুরে যেটা দেখেছি এবং ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদের সাথে কথা বলে যারা দেখেছি, তারা মূলত জিআর চাল এবং পাশাপাশি বিভিন্ন ওএমএস এর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তারা ভোর থেকেই জড়ো হচ্ছে এবং সেখানে গিয়ে 15 টাকা দরে চাল কিনছে। তো এখানেও দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতির বিষয়গুলো আমাদের চোখে পড়েছে। সেখানে ভোরবেলা থেকেই ভুক্তভোগীরা এখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এবং 12টা পর্যন্ত, অর্থাৎ প্রতিটা ওএমএস সেন্টারে 200 কেজি করে চাল দেওয়ার কথা, 200 মেট্রিক টন চাল দেওয়ার কথা। তো সেখানে প্রায় 12টা বাজার আগে চাল শেষ হয়ে যায় এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে সেই সব যারা ডিলার রয়েছে সেই ডিলাররা সেই চালগুলো বাইরে তারা বিভিন্ন জনের মাধ্যমে এগুলো তারা বেশি দরে বিক্রি করে। তো এই ধরনের ত্রুটিগুলো আমাদের চোখে পড়েছে। এই বিষয়গুলো আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে সুস্পষ্ট এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে তারা মোবাইল কোর্টের মাধ্যমে এইসব ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে প্রান্তিক কৃষক যারা রয়েছেন এবং গত 7 দিন ধরে যে জেলেরা মাছ মারতে পারেনি, আজকে যেহেতু মৌখিকভাবে সেই মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে, তো তারপরে বিকেল থেকে জেলেরা মাছ মারার চেষ্টা করলে পরে সেই সব নদী এবং খালে এবং সেই সাথে হাওরে কিন্তু সেই পর্যাপ্ত মাছ তারা পাচ্ছেন না। তারা একটা বিষয় বলছেন যে আর একটু আবহাওয়া ভালো হলে বা সূর্য উঠলে পরে তাহলে পরে হয়তো তাদের। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশাসকের কথা বলছিলেন, প্রশ্নের কথা বলছিলেন, তাদের উদ্যোগের কথা বলছিলেন, সেই বিষয়ে একটু আলাদা ভাইয়ের কাছে জানতে চাইবো যে আজাদ ভাই, যে ত্রাণ সাহায্যের কথা দুর্গতদের জন্য ঘোষণা করা হচ্ছে, যে ব্যবস্থা নেওয়ার কথা দুর্যোগ আক্রান্তের জন্য ঘোষণা করা হচ্ছে, তা আসলে কতটা পাচ্ছে প্রশাসনের মনিটরিং, আপনি কতটা দেখছেন? আজাদ ভাই। আসলে সিলেটে এই পর্যন্ত নগদ কিছু অর্থ ছাড়া আর কিছু আসেনি। আমি কিছুক্ষণ আগেও কথা বলে জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাকে যেটা জানিয়েছেন যে তারা এই পর্যন্ত 11 লাখ টাকা পেয়েছিলেন, সেই টাকাগুলো তারা বিভিন্ন উপজেলা, ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো মানুষের মধ্যে বিতরণ করে দিয়েছেন। আর তারা সর্বশেষ যে তথ্যটি পেয়েছেন বা যে তাদেরকে জানানো হয়েছে যে 50,000 পরিবারকে সিলেটে বিজিএফ এর মাধ্যমে এই মাসের যে কয়দিন বাকি আছে এবং পরবর্তী 3 মাস, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 98 দিন সরকারি যে নিয়ম অনুযায়ী 30 কেজি চাল এবং 500 টাকা করে মাসিক দেওয়ার যে ঘোষণা দেওয়া আছে সেটি কার্যকর হবে। এছাড়া সিলেটে আর কোনো উদ্যোগ নেই। তবে কৃষি বিভাগ থেকে একটা তথ্য আছে, কৃষি বিভাগ এবার যে কৃষির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য সিলেটে আউশের আবাদ 20,000 হেক্টর বাড়িয়ে দিয়েছে। এই জন্য তারা বীজের একটা চাহিদা দিয়ে, সেই বীজের চাহিদা তারা 950 কেজি বীজ পেয়েছে, আরও কিছু তাদের হাতে ছিল। তবে এটা পর্যাপ্ত নয়, এটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। হবিগঞ্জে এখন পর্যন্ত কোনো তালিকাই হয়নি। আমি আমাদের প্রতিনিধি যিনি আছেন নুরুজ্জামান চৌধুরী, তিনি আমাকে জানিয়েছেন যে সেখানে তালিকা হচ্ছে, ক্ষতিগ্রস্ত তালিকা হচ্ছে। সেই তালিকা হবার পরেও তো প্রশাসন একটা উদ্যোগ নেবে বা যে উদ্যোগটাই নেক সেটার খবর আমরা পাবো। মৌলভীবাজারে প্রায় 35,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পর্যন্ত সেখানে 200 টন চাল এবং 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তবে হাতে এসেছে 100 টন এবং 5 লাখ টাকা। এই হচ্ছে সিলেটের যে বাকি যে সিলেট বিভাগের। আলাদা ভাই, আপনাকে ধন্যবাদ শাহরিয়ার। অনির্বাণ, আপনাকেও এড্রেসপিকে একটি বিরতি নিচ্ছি। চট্টগ্রামের লালদিঘি মাঠে ঐতিহ্যবাহী জব্বারে বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের দিদার বলি। ফাইনাল রাউন্ডে তিনি গেলবারে চ্যাম্পিয়ন শামসু বলিকে পরাজিত করেন। এই নিয়ে মোট 14 বার চ্যাম্পিয়ন হলেন দিদার। পুরস্কার হাতে নিয়ে তিনি অবসরে ঘোষণা দিয়েছেন। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন দিদার বলি। জনাব দিদার বলি, 14 বার আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাই। আপনি অবসরে ঘোষণাটি কেন দিচ্ছেন, কেন আপনি বিদায় বলে দিচ্ছেন বলি খেলাকে? দিদার বলি। আমি 2001 থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা সহ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে চট্টগ্রাম, কক্সবাজার এবং সারা বাংলাদেশে প্রতিটি বড় বড় খেলাতে অংশগ্রহণ করে আসছে এবং 14 বার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমার যে পরবর্তী যারা খেলোয়াড় আছে তাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য, আমি তো অনেক বছর খেলেছি, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি আমার সময় মতো অবসরে নিয়ে নিচ্ছি, অবসর নিয়েছি। মানে আমার সম্মান
থাকতে। বুঝতে পারছি। ও তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য আপনি অপশন নিচ্ছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি জনাব দিদার বলি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এরপরে আপনি কি করবেন? আমি আসলে এই যে আমাদের এই প্রত্যেক বলি খেলাতে আমাকে ইনভাইট করে, তবে খেলার জন্য এতদিন ইনভাইট করেছিল, অবশ্যই এখন তো মানে পরিচালনা করার জন্য সবাই আমাকে প্রতিটি খেলাতে ইনভাইট করবে আশা করি, এবং সবাই আমাকে অতিথি খেলোয়াড় বিচারক হিসাবে আপনি খেলোয়াড় বিচারক হিসেবে করতে দিদার বলি আপনাকে আবারও অভিনন্দন জানাই। 14 বার আপনি জব্বারে বলি খেলা চ্যাম্পিয়ন হয়েছেন। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।